ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 12। কোষে দেখি 12-এ কি আছে দেখো, আছে মিশ্রণের অঙ্ক। তো আজকে আমি তোমাদের করাবো, দেখো 9, 10 এবং 11 নম্বর দাগের এই তিনটে অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের দুটো ভিডিওতে কিন্তু আমি 8 নম্বর দাগ পর্যন্ত করে দিয়েছি। যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা শুরু করব 9 নম্বর দাগ থেকে। তো কি বলছে এখানে যাক, বলছে দু প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই দু প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তো দেখো, এই যে বিষয়টা আমি প্রথমে একটু ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, আমরা 9 নম্বর দাগের অঙ্কটা করছি, ঠিক আছে? তো প্রথমে দেখো এখানে কি বলছে, দু প্রকার পিতল। তাহলে দু প্রকার পিতল যদি আমি এখানটায় এইভাবে আঁকি, ধরো এটা একরকম পিতল, আর একটা পাশে আঁকছি, ধরো এইটা আর একটা পিতল, ঠিক আছে? তাহলে এটার নাম দিলাম প্রথম পিতল, আর এটা নাম দিলাম দ্বিতীয় পিতল, ঠিক আছে? প্রথম প্রকার পিতলে কি বলছে দেখো, তামা ও দস্তার পরিমাণের অনুপাত প্রথম ক্ষেত্রে দেখো যথাক্রমে 8:3। তাহলে প্রথমে ধরো এইটা হচ্ছে 8 আর এইটা হচ্ছে 3। আমি যদি অন্য কালি দিয়ে লিখি, প্রথমটা এখান থেকে এইটা হচ্ছে তামা, আর এখান থেকে এইটা হচ্ছে দস্তা। তামার পরিমাণ কত 8 এবং দস্তার পরিমাণ কত 3, 8:3। দ্বিতীয় প্রকার পিতলে দেখো তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে কত বলেছে, 15:7। তাহলে এটা এরকম ভাগ করে দিয়ে, এটা প্রথমটা ধরো 15 এবং পরেরটা হচ্ছে 7। আমি এখান থেকে এইটুকু লিখছি তামা, আর এখান থেকে এইটুকু হচ্ছে দস্তা, ঠিক আছে? এখান থেকে এইটুকু তামা আর এটা দস্তা। তাহলে এই যে দুই প্রকার পিতল, কি বলছে, এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে। তাহলে এই দুটো মেশাচ্ছে, আমি যোগ চিহ্ন দিলাম, সেখান থেকে একটা নতুন প্রকারের পিতল পাওয়া যাবে, যে পিতলে বলছে, যে পিতলে তামা এবং দস্তার পরিমাণের অনুপাত, এটা যদি তামা হয় আর এটা যদি দস্তা হয়, তাহলে এই তামা এবং দস্তার পরিমাণের অনুপাত কত হবে সেটা জানতে চেয়েছে। আমি এখানটায় নাম দিলাম নতুন পিতল, ঠিক আছে? এবারে এই যে এখান থেকে খানিকটা নেওয়া হয়েছে, আবার এখান থেকে খানিকটা নেওয়া হয়েছে। এই প্রথম প্রকার পিতল থেকে খানিকটা নিয়ে এই নতুন পিতলে দেওয়া হয়েছে, এবং দ্বিতীয় প্রকার যে পিতল সেখান থেকেও খানিকটা, তামা এবং দস্তা যে মিশানো যে পিতল সেখান থেকে খানিকটা নিয়ে কিন্তু নতুন পিতলে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? এবারে এখান থেকে প্রথম থেকে এবং দ্বিতীয় থেকে যে 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 পরিমাণে তা মেশানো হয়েছে তার পরিমাণের অনুপাত কত বলে দিয়েছে দেখো, বলছে 5:2। অর্থাৎ এইটা হচ্ছে 5:2 অনুপাতে কিন্তু মেশানো হয়েছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ছবি। তো প্রথমে আমাদের পুরো গল্পটা ভাবার প্রয়োজন নেই, ছোট ছোট করে ভাববো। প্রথমে আমরা ভাববো, দেখো এই যে প্রথম প্রকার পিতল এবং দ্বিতীয় প্রকার পিতল কত অনুপাতে মেশানো হয়েছে। দেখো, এটা মেশানো হয়েছে 5:2 অনুপাতে, তাই তো? তাহলে আমরা প্রথমে যেটা বিষয়টা দিয়েছে সেটা আমরা প্রথমে লিখে নিই, যে এই বিষয়টা দু প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে আমরা লিখবো এখানটায় যে দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হয়েছে, ঠিক আছে? এই তথ্যটা কোথায় দেয়া আছে? এই তথ্যটা দেখো বইতেই দেয়া আছে। ভালো কথা। এবারে আমরা 5:2 অনুপাতে যেহেতু মেশানো হয়েছে, ধরে নেওয়া যাক আমরা
এই প্রথম প্রকার থেকে এখানে সাধারণ অনুপাত ধরে নিলাম যে সাধারণ গুণনীয়ক হচ্ছে এক্স, তাহলে প্রথম প্রকার থেকে 5x এবং দ্বিতীয় প্রকার থেকে 2x পরিমাণ পিতল মিশিয়ে নতুন পিতলটা তৈরি করা হয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি। আমরা এদের দুজনের মধ্যে যে সাধারণ গুণনীয়ক সেটাকে কি ধরে নিচ্ছি বলো, এক্স ধরে নিচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানটায় লিখবো ধরি প্রথম প্রকার পিতল, প্রথম প্রকার পিতল, দেখো প্রথম প্রকারের জন্য 5 আছে আর দ্বিতীয় প্রকারের জন্য 2 আছে, তাহলে প্রথম প্রকার পিতল 5x একক এবং দ্বিতীয় প্রকার পিতল কত হবে বলো? দ্বিতীয় প্রকারের জন্য অনুপাত হচ্ছে 2, তাহলে 2 এর সঙ্গে x গুণ করলে 2x একক মেশানো হয়েছে, মেশানো হয়েছে। ঠিক আছে, আমাদের অনুপাত ছিল কত? দুই প্রকার পিতল 5:2, সেখান থেকে আমরা সাধারণ গুণনীয়ক x ধরে নিচ্ছি, যার জন্য আমরা ধরছি, দেখো ধরি প্রথম প্রকার পিতল 5x, 5 এর সঙ্গে x গুণ করে 5x একক এবং দ্বিতীয় প্রকার পিতল কত? 2 এর সঙ্গে x গুণ করে 2x একক মেশানো হয়েছে। ভালো কথা। এবারে প্রথম প্রকার পিতলে তামা এবং দস্তার পরিমাণের অনুপাত কত? দেখো অনুপাত হচ্ছে 8:3, তাহলে প্রথম প্রকার পিতল থেকে যদি 5x একক আমাদের পিতল নেওয়া হয়, তাহলে এই 5x এর মধ্যে কতটা তামা কতটা দস্তা পেয়ে যাব। আবার দ্বিতীয় প্রকারের মধ্যে দেখো 2x একক আমরা নিয়েছি দ্বিতীয় প্রকার থেকে, তাহলে সেখানে এই 2x এর মধ্যে কতটা তামায় কতটা দস্তা আমরা পেয়ে যাব, কারণ অনুপাত তো এখানে দেওয়া রয়েছে, তাই না? তাহলে সেটাই আমি লিখছি, দেখো বোঝার চেষ্টা করো, যে প্রথমে লিখছি প্রথম প্রকার পিতলে, প্রথম প্রকার পিতলে, দেখো প্রথম প্রকার পিতলের যে বিষয়টা সেটা আমরা এখানটায় লিখব। প্রথম প্রকার পিতলে তামা ইস্টু দস্তা, তামা ইস্টু দস্তা, অর্থাৎ তামা এবং দস্তার অনুপাত কত বলেছি বলতো? 8:3। দেখো আমরা ছবিতেই এঁকে রেখেছি, এখানে দেখো বইতে। দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত প্রথম প্রকার 8:3, তাই না? তাহলে তামা ও দস্তার অনুপাত আমরা লিখবো কত? 8:3। এবারে আমরা অনুপাত করে তোমরা জানো এখানে একটা অতএব চিহ্ন দেব, তাহলে 8 যোগ 3 করে কত পাচ্ছি বলতো? 8 আর 3 হচ্ছে 11, এরকম অতএব চিহ্ন দিয়ে এটা লিখবো। কেন বলতো? কারণ এটা করা মানে হচ্ছে এই 11 ভাগ যেটা আমরা পেলাম, 11 ভাগ হচ্ছে মোট ভাগ, সেই 11 ভাগের মধ্যে 8 ভাগ হচ্ছে কি? তামা, এবং 11 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে দস্তা। তামা এবং দস্তার আনুপাতিক ভাগহার নির্ণয়ের জন্য আমরা এটা যোগ করে নিলাম। এখান থেকে আমি তামার পরিমাণ এবং দস্তার পরিমাণ সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখি প্রথম প্রকার পিতলে অতএব তামার পরিমাণ, তামার পরিমাণ, ঠিক আছে? এই যে তামার পরিমাণটা বের করছে, এটা কোথায় বের করছি? প্রথম প্রকার পিতলের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? সবই প্রথম প্রকার পিতল, যেটা লিখে আমি যে নিচে দাগ দিয়েছি, মানে এর নিচে যেগুলো করব সব প্রথম প্রকার পিতলের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে তামার পরিমাণ কতটা? দেখো প্রথম প্রকার পিতল থেকে আমরা যে পিতলটা নিয়েছি সেই পিতলটা কতটা? 5x পরিমাণ। দেখো আমরা লিখেছি এখানটায় প্রথম প্রকার পিতল 5x একক, ঠিক আছে? তাহলে মেশানো হয়েছে, তাহলে 5x এর মধ্যে তামার পরিমাণ কত? 11 ভাগের মধ্যে 8 ভাগ, তাহলে আমরা লিখবো তামার পরিমাণ হচ্ছে 5x এর, 5x এর মধ্যে, তাহলে 5x এর কত না 8/11 অংশ। কেন লিখলাম? কারণ প্রথম প্রকার পিতল থেকে 5x একক আমরা নিয়ে মিশিয়েছি দ্বিতীয় প্রকার পিতলে, এই নতুন পিতলের জন্য নিয়েছি, তাহলে এই যে 5x একক তার মধ্যে তামা এবং দস্তার অনুপাত কত ছিল? তামা এবং দস্তার পরিমাণের অনুপাত হচ্ছে 8:3। এখন তার মানে হচ্ছে এই 8:3 মানে 8 আর 3 যোগফল হচ্ছে 11, এই 11 ভাগের মধ্যে 8 ভাগ হচ্ছে কি? তামা। তাহলে তামার পরিমাণ আমরা কত লিখবো? মোট পিতলের পরিমাণ হচ্ছে 5x, সেই 5x এর মধ্যে 8 ভাগ, 11 ভাগের মধ্যে 8 ভাগ হচ্ছে কি না তামা। বুঝতে পেরেছো? সেই জন্য 8/11 অংশ লিখেছি। আচ্ছা, 5x এর মানে কি? গুণ, তাই না?
তাহলে 5x একটা গুণ চিহ্ন দেব, তারপরে 8/11 লিখবো। এইটা তো কোথাও কাটাকুটি যাচ্ছে না, তার মানে আমরা 5-এর সঙ্গে এই 8টা গুণ করে দেবো, তার মানে 5 কত 40, x থাকছে আর নিচে থাকছে কত 11 এত। আচ্ছা এত তো আমরা গুণ করে দিলাম, তাহলে এত একক লিখবো। ঠিক আছে, 5x এর 8-এর 11 অংশ মানে হচ্ছে 40x/11 একক। এটা কি পেলাম তামার পরিমাণ পেলাম। একই রকম ভাবে প্রথম প্রকার পিতলে আমরা দস্তার পরিমাণ নির্ণয় করব, তাহলে লিখব অতএব দস্তার পরিমাণ। তাহলে দস্তার পরিমাণ এই 5x এর মধ্যেই থাকবে, তাহলে 5x এর দস্তার পরিমাণ কত দেখো তো, এই দেখো দস্তার ভাগ হচ্ছে 3 ভাগ, কত ভাগের মধ্যে 11 ভাগের মধ্যে, তাহলে 3/11 লিখবো। তাহলে 5x এর 3/11 অংশ, তাই তো। এবার দেখো তাহলে এর মানে হচ্ছে গুণ, তাহলে 5x গুণ 3/11 যদি করি, এখানেও কাটাকুটি যাচ্ছে না, তার মানে 5-এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে, 5 তো ওপরেই আছে, 3×5 কত 15, ওপরে থাকছে x আর নিচে থাকছে 11, এত কি পেলাম এত একক পেলাম। তাহলে কি পেলাম দেখো, প্রথম প্রকার পিতলে থেকে আমরা 5x পরিমাণ পিতল নিয়েছিলাম, কি জন্য নিয়েছিলাম, কারণ এটা মেশানোর জন্য নিয়েছিলাম, এইটা মিশিয়ে আমরা নতুন প্রকার পিতল তৈরি করব। তাহলে এই যে 5x পরিমাণ নিয়েছিলাম, তার মধ্যে তামা ও দস্তার অনুপাত ছিল এইটা 8:3, সেখান থেকে আমরা নির্ণয় করেছি তামার পরিমাণ হচ্ছে 40x/11 একক এবং দস্তার পরিমাণ হচ্ছে 15x/11 একক। ঠিক আছে, একই রকম ভাবে দেখো দ্বিতীয় প্রকার পিতল থেকে আমরা কি অনুপাত নিয়েছি, দ্বিতীয় প্রকার পিতল থেকে আমরা দেখো 2x একক নিয়েছি, কি তৈরি করার জন্য নিয়েছি, নতুন পিতল তৈরি করার জন্য নিয়েছি। তাহলে এই 2x পরিমাণের ভিতরে কতটা তামা কতটা দস্তা পেয়ে যাবো, কারণ এখানে অনুপাত তো 15:7 বলে দিয়েছে। তাহলে দেখো আমরা দ্বিতীয় প্রকার পিতলে একই রকম ভাবে সবগুলো বের করব, যেটা নাকি প্রথম প্রকার পিতলে বের করেছি। তাহলে এবারে লিখবো দ্বিতীয় প্রকার পিতলে, দ্বিতীয় প্রকার পিতলে। ঠিক আছে, দ্বিতীয় প্রকার পিতলে নিচে দাগ দিলাম। দ্বিতীয় প্রকার পিতলের ক্ষেত্রে আমরা ঠিক একই রকম ভাবে নির্ণয় করব, সেখানে তামা এবং দস্তার পরিমাণের অনুপাত কত বলো, সেখানে লিখব তামা ইসটু দস্তা সমান, দেখো দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 15:7, বইতে একবার দেখে নাও, দেখো 15:7। ঠিক আছে, তাহলে আমরা লিখি এখানটায় 15:7 অনুপাত এরকম লিখেছি মানে আমরা একটা অতএব চিহ্ন দেব, 15 যোগ 7 লিখবো, তাহলে 15 আর সাথে কত 22, তাই না। তাহলে 22 পাচ্ছি, কেন এই 22 ভাগের মধ্যে 15 ভাগ হচ্ছে তামা, 22 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে দস্তা। তাহলে উপরে যেমন করে বের করেছি একই রকম ভাবে বের করব, দেখো অতএব তামার পরিমাণ কোথায় তামার পরিমাণ না, দ্বিতীয় প্রকার পিতলে তামার পরিমাণ, বুঝতে পেরেছো। তাহলে তামার পরিমাণ কত, দ্বিতীয় প্রকার পিতল থেকে আমরা কতটা পিতল নিয়েছিলাম বলতো, দেখো দ্বিতীয় প্রকার পিতল থেকে 2x একক মেশানো হয়েছে, তাহলে 2x এর মধ্যে বিষয়টা আমাদের হিসেব করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো তামার পরিমাণ 2x এর কত অংশ তামা, দেখো 15 ভাগ, কত ভাগের মধ্যে 22 ভাগের মধ্যে, তাহলে 15/22 অংশ, বুঝতে পেরেছো। তামার পরিমাণ কত 2x এর 15/22 অংশ। এবারে এর মানে কি গুণ, তাহলে 2x গুণ 15/22, বুঝতে পেরেছো। এখানে দেখো কাটাকুটি আমরা করতে পারবো, এই 2 এর সঙ্গে 22 কি ভাগের সম্পর্কে আছে, তাহলে কাটাকুটি করলে 2 1 কে 2, 11 দুগুণে হচ্ছে 22, তাহলে কত পাচ্ছি বলতো, 15 1 কে উপরে থাকছে 15 আর x তো থাকছে, তাহলে 15x থাকছে উপরে আর নিচে থাকছে দেখো 11, এত কি একক পেলাম। ঠিক আছে, তামার পরিমাণ পেলাম এত। এবার দস্তার পরিমাণ বের করে নিই, অতএব দস্তার পরিমাণ কত 2x এর মধ্যে বের করব, 2x এর কত বলতো, দেখো 7 ভাগ, 22 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 7/22 কি অংশ,
আচ্ছা, এর মানে হচ্ছে গুণ, তাহলে 2x গুণ 7/22 দেখতে পাচ্ছ। দেখো 2 আর 22 কাটাকুটি করলে 11 দুগুণে 22, 2 1 2, তাহলে কত থাকছে উপরে 7 1 7, এক্স করতে এক্স, তাহলে 7x, আর নিচে থাকছে 11, এত একক। তাহলে বিষয়টা একটু আরেকবার বুঝে নাও। প্রথম প্রকার পিতল থেকে আমরা পেয়েছি তামার পরিমাণ এইটা, দস্তার পরিমাণ এটা। দ্বিতীয় প্রকার পিতল থেকে পেয়েছি কত, তামার পরিমাণ এটা, দস্তার পরিমাণ এটা। এইগুলো মিশিয়ে আমাদের নতুন যে পিতল সেটা কিন্তু তৈরি হয়েছে। তাহলে এই যে নতুন পিতলের তামা এবং দস্তার পরিমাণ তো আমরা বের করে ফেলেছি। কি করে পেয়েছি বলতো? এই দেখো, তামার পরিমাণ এইটা, আর দ্বিতীয় প্রকার পিতল থেকে তামার পরিমাণ এটা, তাহলে দুটো যোগ করব। প্রথম প্রকার পিতল থেকে দস্তা নিয়েছি এইটা, আর দ্বিতীয় প্রকার পিতল থেকে দস্তা নিয়েছি দেখো এটা, তাহলে এই দুটো যোগ করব, দুটো অনুপাত নির্ণয় করে দেবো, তাহলেই হয়ে যাবে। এবারে লিখবো দেখো নতুন পিতলের তামার পরিমাণ। দেখো লিখছি, অতএব নতুন পিতলে তামার পরিমাণ, তামার পরিমাণ, ঠিক আছে। দেখো নতুন তামার পরিমাণ কি, প্রথম প্রকার পিতল থেকে আমরা তামা পেয়েছিলাম কত বলো, 40x/11, তাহলে এটা লিখি 40x/11 যোগ দ্বিতীয় প্রকার পিতল থেকে তামা মিশেছি কতটা, 15x/11, এখানে 15x/11, ঠিক আছে। এই দুটো হচ্ছে তামা, তাহলে এই দুটো যোগ করে দিই, বাইরে লিখি এত একক লিখি, ঠিক আছে, এত একক যোগ করছি। দেখো ভগ্নাংশের যোগ, নিচে দেখো 11 11, তার মানে লসাগু হবে কত, 11ই হবে। আমি একটু ছোট ছোট করে গায়ে গায়ে করার চেষ্টা করছি, যাতে করে একটা পেজের মধ্যেই সবটাই ধরাতে পারি, যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়, অন্য পেজে গেলে বোঝাতে অসুবিধা হবে, ঠিক আছে। তো দেখো 11কে 11 দিয়ে ভাগ করলে 11 1 11, 1 থাকছে, সেই একের সঙ্গে উপরে 40x গুণ করলে 40xই থাকে, ঠিক আছে। এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এবার দেখো এই 11কে 11 দ্বারা ভাগ করলে কত, 1 থাকে, সেই একের সঙ্গে 15 সঙ্গে গুণ করলে 15x থাকছে এখানে। আচ্ছা, এখানে তার মানে নিচে থাকছে 11, আর উপরে 40 আর 15 যোগ করলে কত হচ্ছে বলো তো, 40 50 55, তাহলে 55x। ওকে, এবার দেখো 11 আর 55 তো কাটাকুটি করা যাবে, তাহলে ছোট করে দিই এখানটায়, তাহলে 11 আর 55 কাটলে 5 11 55, তাই তো। তার মানে থাকছে কত বলো তো, 5x একক। তাহলে নতুন পিতলের তামার পরিমাণ কত পেলাম বলতো, 5x একক এইটা। এবং একই রকম ভাবে আমরা দস্তার পরিমাণ বের করব। তাহলে লিখছি, অতএব নতুন পিতলে দস্তার পরিমাণ, নতুন পিতলে দস্তার পরিমাণটা কত, দেখো প্রথম প্রকার পিতল থেকে দস্তা আমরা মিশেছিলাম কত বলো, 15x/11, তাহলে এটা নিয়ে আগে 15x/11, এটার সঙ্গে যোগ করব কত, দেখো দ্বিতীয় প্রকার পিতল থেকে আমরা দস্তা মিশিয়েছি কত, দস্তার পরিমাণ দেখতে পাচ্ছ 7x/11, তাহলে এটা নিয়ে নেই, যোগ করে দিই 7x/11, এই দুটো দস্তা যোগ করে আমরা বাইরে একক লিখলাম। দেখো উভয় ক্ষেত্রেই 11 11 আছে, মানে আমাদের লসাগু হয়ে যাবে 11, তাহলে 11কে 11 দ্বারা ভাগ করলে 11 1 কে 11, 1 থাকে, সেই একের সঙ্গে 15x গুণ করলে 15xই থাকবে, ঠিক আছে। যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এই 11কে 11 দ্বারা ভাগ করলে 1 থাকছে, সেই একের সঙ্গে উপরে 7x গুণ করলে 7xই থাকে, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি দেখো তো, 15 আর 7 হচ্ছে 15 আর 7 22, 22x, আর নিচে থাকছে 11। দেখো 11 আর 22 তো কাটাকুটি করে যাচ্ছে, 11 দুগুণে 22, তাই না। তাহলে থাকছে কত, উপরে 2x, 2xই থাকছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x একক, ঠিক আছে। তাহলে দেখো নতুন পিতলের দস্তার পরিমাণ কত, 2x একক, নতুন পিতলের তামার পরিমাণ কত, 5x একক। এবারে আমাদের এখানে জানতে চেয়েছিল দেখো বইতে, যে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে, হিসাব করে লিখি। তামা আর দস্তা তো পেয়ে গেছি, তামার পরিমাণ কত, নতুন প্রকার পিতলে তামার পরিমাণ 5x, আর দস্তার পরিমাণ কত, 2x, বুঝতে পেরেছো। তাহলে এদের দুটোর অনুপাত করে দিলে আমরা নতুন অনুপাত পেয়ে যাব। তাহলে আমরা লিখবো এইভাবে,
নতুন পিতলে দেখো লিখছি, অতএব নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, তাই না? বইয়ের ভাষাটায় লিখছি পরিমাণের অনুপাত সমান, দেখো তামা পেয়েছি কত, তামা মেশানো হয়েছে, মোট তামা হচ্ছে 5x, তাহলে প্রথমে লিখবো 5x, অনুপাত চিহ্ন দেব। দস্তা মিশিয়েছি কতটা, 2x, তাহলে দস্তা দ্বিতীয় ক্ষেত্রে আছে, দস্তার এখানটায় লিখবো 2x। তাহলে উভয় ক্ষেত্রে যদি আমরা x তুলে দিই, অর্থাৎ x দিয়ে ভাগ করে দিই, তাও তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা x তুলে দিলে কত হচ্ছে, 5:2 থাকছে, ঠিক আছে? তাহলে নতুন পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত পেলাম বলতো, 5:2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই জায়গাটায় আমরা যে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিলাম, তামা হয়ে যাবে 5 এবং দস্তা হয়ে যাবে 2। আশা করি বুঝতে পেরেছো। তো 9 নম্বর দাগের আমাদের হয়ে গেল। এইবার আমরা করব কত বলতো, 10 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে দেখে নেওয়া যাক। বলছে দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দু প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করে লিখি। দেখো আমরা 9 নম্বর দাগে যে অঙ্কটা করেছি ঠিক তার উল্টো, মানে এখানে বলে দিয়েছিল 5:2 অনুপাতে মেশানো হবে, আর এখানে কিন্তু 5 সেই অনুপাতটাই কি অনুপাতে মেশানো হয়েছে সেটাই জানতে চেয়েছে। মানে এই 9 নম্বর দাগের উল্টো অঙ্ক হচ্ছে 10 নম্বর দাগ, বুঝতে পেরেছো? সেই একই রকম ভাবে আমরা করব। তাহলে প্রথমে আমরা অঙ্কটা একটু ছবির সাহায্যে বোঝার চেষ্টা করব। তো দেখো আমরা 10 নম্বর দাগের অঙ্কটা করছি। তো প্রথমে ধরো এই যে দুই প্রকার স্টেনলেস স্টিল, তাই না? তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিল ধরো এটা আমরা আঁকলাম, এটা প্রথম প্রকার, আর একটা আঁকলাম, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার স্টেনলেস স্টিল, দুই প্রকার স্টেনলেস স্টিলের ক্ষেত্রে কি আছে, ক্রোমিয়াম এবং স্টিল পরিমাণ অনুপাত যথাক্রমে কত, প্রথম ক্ষেত্রে 2:11। তাহলে প্রথম ক্ষেত্রে এটা ধরো প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে প্রথম ক্ষেত্রে কত, 2:11, 2:11। এটা কি, প্রথমটা হচ্ছে ক্রোমিয়াম আর দ্বিতীয়টা হচ্ছে কি, স্টিল। ক্রোমিয়ামের জন্য শুধু কয়রা ও কর দিলাম, ঠিক আছে, আর স্টিল। আর দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণের অনুপাত কত বলেছে বলতো, 5:21। 5:, এটা 5, এটা 21। তাহলে প্রথমটা হচ্ছে ক্রোমিয়ামের জন্য কয়রা ফলাওকার ক্রো লিখলাম, বিসর্গ দিলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে স্টিল লিখলাম। বুঝতে পেরেছো? এটা দ্বিতীয় ক্ষেত্রে। এবারে কি বলছে না, এই দু প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। এবার কি অনুপাত, এই দেখো এখানটায় কাছে কি অনুপাত সেটা তো আমরা জানি না। তাহলে ধরো এই যে আমরা নতুন একটা স্টেনলেস স্টিল বানাবো, তৈরি করছি, সেখানে এখান থেকে নেওয়া হবে এবং এখান থেকে নেওয়া হবে। তাহলে প্রথম ক্ষেত্র থেকে দ্বিতীয় ক্ষেত্র থেকে কতটা কি অনুপাতে নেওয়া হবে সেটা তো আমরা জানি না। ধরে নিচ্ছি আমরা প্রথম থেকে নেব এক্স, এবং দ্বিতীয় যে স্টেনলেস স্টিল সেখান থেকে নেওয়া হচ্ছে ওয়াই, অর্থাৎ দুটোর অনুপাত আমরা x:y অনুপাতে নেওয়া হচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে এখানে বলছে যে এই দুটো অনুপাতে মিশিয়ে আমরা যে এখানে এই যে নতুন স্টেনলেস স্টিল পেয়েছি, সেখানে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত কত দাঁড়াবে বলছে বলো, সেটা হবে 7:32। এখানে হবে 7:32। কোন ক্ষেত্রে, প্রথমটা হচ্ছে ক্রোমিয়াম আর দ্বিতীয়টা হচ্ছে স্টিল। বুঝতে পেরেছো? এইটা হবে। যাই হোক, এই পুরো ছবিটা শুধু বোঝানোর জন্য দিলাম। তোমাদের যে পরীক্ষার খাতায় বা তোমরা যখন প্র্যাকটিস করবে ছবি এঁকেই যে করতে হবে তার কোনো মানে নেই। ছবি আঁকলে তোমাদের বুঝতে নিজেদেরও সুবিধা হবে, সেই জন্য ছবি এঁকে করতেও পারো, আবার নাও করতে পারো, কোনো ব্যাপার নেই। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য ছবি এঁকেছি, ঠিক আছে? এবারে আমরা তাহলে কিভাবে অঙ্কটা শুরু করব। দেখো আমরা পুরো বিষয়টা একসঙ্গে ভাববো না, ছোট ছোট করে ভাবছি। প্রথমে আমরা ভাবছি কি না, প্রথম ক্ষেত্র থেকে
এক্স এবং দ্বিতীয় ক্ষেত্র থেকে অর্থাৎ দ্বিতীয় স্টেনলেস স্টিল থেকে ওয়াই পরিমাণ কি নিচ্ছি না পরিমাণ নিয়ে আমরা মেশাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে সেইটা আমরা ধরছি 10 নম্বর দাগে। ধরো এইভাবে শুরু করছি বিষয়টা। ধরি প্রথম প্রকার থেকে এক্স একক এবং দ্বিতীয় প্রকার থেকে দ্বিতীয় প্রকার থেকে ওয়াই একক স্টেনলেস স্টিল নেওয়া হলো। ঠিক আছে, এটাই কিন্তু এখানে দেয়া ছিল যে এই দু প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে, তাহলে সেই মেশানোটা কি অনুপাত নিলাম, এক্স এবং ওয়াই নিলাম। প্রথম হচ্ছে এক্স আর পরেরটা হচ্ছে ওয়াই, অর্থাৎ x:y অনুপাতে নিয়েছি। সেজন্য প্রথম ক্ষেত্রে আমরা লিখেছি এক্স একক নিয়েছি, প্রথম প্রকার থেকে এক্স একক নিয়েছি, এবং দ্বিতীয় প্রকার থেকে ওয়াই একক স্টেনলেস স্টিল নেওয়া হলো, সেই কথাটা লিখেছি। বুঝতে পেরেছো? তাহলে এবারে দেখো প্রথম থেকে আমরা কতটা নিয়েছি এক্স একক, তাহলে এই এক্স এককের মধ্যে কতটা ক্রোমিয়াম আছে কতটা স্টিল আছে কিন্তু সহজেই বের করতে পারবো, কারণ প্রথম প্রকারে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত দেওয়া রয়েছে দেখো 2:11। তাহলে আমরা ভাষাটা এইভাবে লিখব যে প্রথম প্রকার থেকে নতুন প্রকারে এখান থেকে কতটা নিচ্ছে, এখানে দেখো লিখছি প্রথম প্রকার থেকে নতুন প্রকারে দেখুন প্রথম প্রকার মানে কি, প্রথম প্রকার স্টেনলেস স্টিল থেকে নতুন প্রকার স্টেনলেস স্টিল। এই যে স্টেনলেস স্টিল কথাটা বারবার লিখছি না বিষয়টা, ঠিক আছে? এরকম লিখলেও হবে, প্রথম প্রকার থেকে নতুন প্রকারে। আমি এরকম নিচে দাগ দিয়ে দেবো। তার মানে এর নিচে আমি যা লিখবো প্রথম প্রকার থেকে নতুন প্রকারে যা যা বিষয়টা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে লিখবো। ঠিক আছে, তাহলে প্রথম প্রকার থেকে নতুন প্রকারে যে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত কি ছিল, এই যে এখানটায় যে আমরা নিয়েছি স্টেনলেস স্টিল, সেই স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণ যে অনুপাত, সেই পরিমাণের অনুপাত কি ছিল 2:11। সেটা তাহলে লিখি এখানে যে ক্রোমিয়াম টু স্টিল কত বলো, 2:11। ঠিক আছে, অতএব চিহ্ন দেবো একটা, 2+11 মানে হচ্ছে 11 আর 2 13। কেন করলাম এটা, কারণ এই যে ক্রোমিয়াম এবং স্টিলের আনুপাতিক ভাগ আর এখান থেকে নির্ণয় করতে পারবো। এই 13 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে ক্রোমিয়াম, 13 ভাগের মধ্যে 11 ভাগ হচ্ছে স্টিল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বের করি, অতএব ক্রোমিয়ামের পরিমাণ কত বলতো, ক্রোমিয়াম আমরা প্রথম ক্ষেত্র থেকে নিয়েছি কতটা, এক্স একক, তাই তো? তাহলে এক্স এর ক্রোমিয়াম কতটা, 13 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে এক্স এর 2/13 অংশ। আমি একটু ছোট ছোট করে গায়ে গায়ে লেখার চেষ্টা করছি যাতে করে একই পেজে সমস্ত পুরো অঙ্কটা ধরাতে পারি, যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। ঠিক আছে, এই কারণের জন্য। তো এক্স এর মানে কি, এক্স এর মানে গুণ, তাহলে এক্স গুণ 2/13। দেখো কাটাকুটি যাচ্ছে না, তাহলে এক্স আর 2 গুণ করলে 2x, আর নিচে থাকছে 13। এত কি পেলাম, এত একক পেলাম। তাহলে ক্রোমিয়ামের পরিমাণ পেলাম এইটা। ঠিক একই রকম ভাবে আমরা স্টিলের পরিমাণটা বের করব। তাহলে লিখছি দেখো, অতএব স্টিলের পরিমাণ কত বলতো, এই এক্স এর মধ্যে এক্স এর কত অংশ দেখো, স্টিল 13 ভাগের মধ্যে 11 ভাগ, তাহলে এক্স এর 11/13 অংশ। সেটা কত হচ্ছে, এর মানে হচ্ছে গুণ, তাহলে এক্স গুণ 11/13।
দেখো কাটাকুটি যাচ্ছে না, তাহলে এক্স এর সঙ্গে 11 গুণ হবে, অর্থাৎ 11x বাই 13। এত কি লিখবো? একক লিখবো। দেখো বুঝতে পেরেছো কিনা? ক্রোমিয়ামের পরিমাণ প্রথম প্রকার থেকে নতুন প্রকারে ক্রোমিয়ামের পরিমাণ পেলাম এইটা, এবং স্টিলের পরিমাণ পেলাম কত? এইটা। মেশানো হয়েছে নতুন প্রকারে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে দ্বিতীয় প্রকার থেকে নতুন প্রকারে লিখবো, এবং সেখান থেকে ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণটা বের করে নেবো। তাহলে এখানে যেমন লিখেছিলাম প্রথম প্রকার থেকে নতুন প্রকারে, এবারে লিখবো দ্বিতীয় প্রকার থেকে নতুন প্রকারে। লিখছি দেখো, দ্বিতীয় প্রকার থেকে নতুন প্রকারে, দ্বিতীয় প্রকার থেকে নতুন প্রকারে, নিচে দাগ দিলাম। অর্থাৎ এর নিচে যা লিখবো সব দ্বিতীয় প্রকার থেকে নতুন প্রকারে কি বিষয়গুলো নেওয়া হয়েছে, কি অনুপাতে বা কি পরিমাণ, সব বিষয়গুলো কিন্তু এর নিচে থাকবে। তাহলে দ্বিতীয় প্রকার থেকে নতুন প্রকারে যে স্টেনলেস স্টিল নেওয়া হয়েছে তার মধ্যে ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণের অনুপাত কি ছিল? 5:21। সেটা তাহলে লিখি যে ক্রোমিয়াম এবং স্টিল এখানের অনুপাত হচ্ছে, দেখো, ক্রোমিয়াম টু স্টিল কত বলতো? সমান 5:21। অতএব চিহ্ন দেব একটা, 5 যোগ 21 যদি করি, 21 আর 5 হচ্ছে 26। কেন করলাম? কারণ 26 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার, এবং 26 ভাগের মধ্যে 21 ভাগ হচ্ছে স্টিলের আনুপাতিক ভাগার। ঠিক একই রকম উপরের মতো করে যে ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণটা আমরা দ্বিতীয় ক্ষেত্রেও পেয়ে যাব। তাহলে আমরা লিখছি দেখো, যে অতএব ক্রোমিয়ামের পরিমাণ, তাই না, ক্রোমিয়ামের পরিমাণ কত বলো? দেখো এখানে দ্বিতীয় প্রকার থেকে আমরা নতুন প্রকারে যে স্টেনলেস স্টিল নিয়েছিলাম তার অনুপাত কত বলেছিলাম? ওয়াই। অর্থাৎ লিখেছিলাম দেখো, দ্বিতীয় প্রকার থেকে ওয়াই একক স্টেনলেস স্টিল নেওয়া হয়েছে নতুন প্রকারে। তাহলে এই ওয়াই এককের মধ্যে কতটা ক্রোমিয়াম, ওয়াই এককের মধ্যে কতটা ক্রোমিয়াম কতটা স্টিল পেয়ে যাবো এখান থেকে। দেখো তাহলে আমরা এখানটায় লিখবো ক্রোমিয়ামের পরিমাণ কত? ওয়াই এর মধ্যে ক্রোমিয়াম হচ্ছে 26 ভাগের মধ্যে 5 ভাগ, অর্থাৎ 5/26 অংশ লিখবো। ওয়াই এর এত অংশ, তাহলে কত? ওয়াই এত অংশ সমান কত একক বলো? এর মানে হচ্ছে গুণ, তাহলে ওয়াই গুণ 5/26। দেখো কাটাকুটি তো যাচ্ছে না, তাহলে 5-এর সঙ্গে ওয়াই গুণ হয়ে যাবে, তাহলে 5y, আর নিচে থাকছে কত বলো? 26 এত একক। এটা কি পেলাম? ক্রোমিয়ামের পরিমাণ পেলাম। ঠিক একই রকম ভাবে আমরা স্টিলের পরিমাণ যেমন প্রথম ক্ষেত্রে বের করেছিলাম, স্টিলের পরিমাণটাও বের করবো এক্ষেত্রে। লিখছি দেখো, অতএব স্টিলের পরিমাণ তাহলে ওয়াই এর মধ্যেই বের করবো আমরা। তাহলে ওয়াই এর কত অংশ বলো? স্টিল 21 ভাগ, কত ভাগের মধ্যে? 26 ভাগের মধ্যে, তাই না? তাহলে 21/26 অংশ লিখবো, তাই তো। ওয়াই এর এত অংশ হচ্ছে কি? স্টিল। তাহলে এর মানে হচ্ছে গুণ, তাহলে ওয়াই গুণ 21/26। দেখো কাটাকুটি তো যাচ্ছে না, তাহলে 21-এর সঙ্গে ওয়াই গুণ হয়ে যাবে, অর্থাৎ 21y থাকছে ওপরে, নিচে থাকছে কত? 26 এত একক লিখে দিলাম। তাহলে এটা কি হলো? স্টিলের পরিমাণ হলো। বুঝতে পেরেছো? এইবারে দেখো, প্রথম প্রকার থেকে নতুন প্রকারে আমরা ক্রোমিয়াম স্টিল পেয়ে গেছি। আবার দেখো, দ্বিতীয় প্রকার থেকে নতুন প্রকারে আমরা ক্রোমিয়াম স্টিল পেয়ে গেছি। এবারে তাহলে ক্রোমিয়ামের মোট পরিমাণ এবং স্টিলের মোট পরিমাণ এখান থেকে দুটো করে যোগ করে, এই যে ক্রোমিয়ামের পরিমাণ এইটা, আর দ্বিতীয় প্রকার থেকে ক্রোমিয়ামের পরিমাণ এইটা, তাহলে যোগ করলে পেয়ে যাবো ক্রোমিয়াম। আবার প্রথম প্রকার থেকে স্টিল এইটা, আর দ্বিতীয় প্রকার থেকে স্টিল এইটা, তাহলে যোগ করলে স্টিলের পরিমাণটাও পেয়ে যাবো। তাহলে সেটা করি, দেখো লিখছি তাহলে, অতএব নতুন প্রকারে মোট ক্রোমিয়াম, নতুন প্রকারে মোট ক্রোমিয়াম
নতুন প্রকারে মোট ক্রোমিয়াম কত পাচ্ছি বলো তো নতুন প্রকারে? দেখো প্রথম প্রকার থেকে পেয়েছি 2x/13, তাহলে এটা আগে লিখি এখানটায় 2x/13, এটার সঙ্গে আমি যোগ করব দ্বিতীয় প্রকার থেকে। দেখো দ্বিতীয় প্রকার থেকে ক্রোমিয়ামের পরিমাণ কত পেয়েছি 5y/26, তাহলে 5y/26 বাইরে লিখলাম কি বলতো একক, দুটো যোগ করে দিই। দেখো নিচে আছে কত, আমাদের হরে আছে 13 আর 26, কত লসাগু হবে বলতো? মুখে মুখেই আমরা দেখতে পাচ্ছি 26 হবে। কেন বলতো? কারণ 26 এখানে হচ্ছে বড় সংখ্যা এবং 26কে কিন্তু এই 13 দ্বারা ভাগ করা যায়, 13 দুগুণে 26 না, ওই জন্য 26 হয়ে যাবে কিন্তু লসাগু। তোমরা যদি এখানে লসাগু করো তাহলে দেখতে পাবে 26 হবে। দেখো আমি করে দিচ্ছি, এখানে 13 দিয়ে দাও, তাহলে 13 1 13, 13 দুগুণে 26, 7 তো যাবে না, তাহলে লসাগু কত হচ্ছে 13 গুণ 2 কত হচ্ছে দেখো 26 হচ্ছে। দেখতে পাচ্ছ? ঠিক আছে, সোজাসুজি বিষয়টা। তোমরা কি ভাবতে বললাম যে লসাগু যেগুলো থাকবে তার মধ্যে বড় যে সংখ্যা সেটা যদি অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তার মানে সেই বড় সংখ্যাটাই কিন্তু লসাগু হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে 26কে 13 দ্বারা ভাগ করো, 13 দুগুণে 26 অর্থাৎ কত থাকছে 2 থাকছে, সেই 2 এর সঙ্গে ওপরে 2x গুণ করলে কত হচ্ছে 2 দুগুণে 4x, এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। 26কে 26 দ্বারা গুণ করো, 26 1 কে 26, তাহলে থাকছে কত 1, সেই 1 এর সঙ্গে 5y গুণ করলে 5y 1 কে 5y থাকছে, তাহলে কত হচ্ছে বলো তো দুটো যোগ করে? দেখো কিছু যোগ যাচ্ছে না, এই পর্যন্তই রাখতে হচ্ছে কারণ এটা x এটা y, তাহলে এটা লিখে দিলাম আমি একক। তাহলে এটা কি পেলাম নতুন প্রকারে মোট ক্রোমিয়াম। তাহলে এখানে নতুন প্রকারে মোট স্টিলটা সেটা বের করে নি, অতএব লিখবো অতএব নতুন প্রকারে মোট স্টিল, মোট স্টিল কত বলতো? দেখো প্রথম প্রকার থেকে নতুন প্রকারে আমরা স্টিল পেয়েছিলাম কত, স্টিলের পরিমাণ 11x/13, তাহলে সেটা আগে নিয়ে নিচ্ছি 11x/13 যোগ করব। দেখো দ্বিতীয় প্রকার থেকে নতুন প্রকারে স্টিল নিয়েছিলাম কত 21y/26, ঠিক আছে, তাহলে উপরে লিখবো দেখো 21y/26, ঠিক আছে, এইটা স্টিলের পরিমাণ। তাহলে এই দুটো হচ্ছে স্টিল, ব্র্যাকেট দিয়ে দেবো, বাইরে লিখবো কি বলতো একক। ঠিক আছে, তাহলে দেখো যোগ করে দাও কত হচ্ছে, আমি বলেছি দেখো 13 আর 26 আছে, 26কে 13 দ্বারা ভাগ করা যায়, তার মানে 26 হয়ে যাবে লসাগু, এক্ষেত্রে 26 নিলাম। আচ্ছা 26কে 13 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 13 দুগুণে 26 অর্থাৎ থাকছে হচ্ছে 2, সেই 2 এর সঙ্গে ওপরে 11 গুণ করলে 11 দুগুণে 22x, ঠিক আছে, এভাবেই আমরা ভগ্নাংশের যোগ করে থাকি, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এবারে 26কে 26 দ্বারা ভাগ করো, 26 1 26 অর্থাৎ থাকছে 1, সেই 1 এর সঙ্গে ওপরে 21y গুণ করলে 21y থাকে, তাহলে এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবং আমরা লিখে দিলাম বাইরে একক। তাহলে এটা কি পেলাম নতুন প্রকারে মোট স্টিল পেলাম এইটা, আর নতুন প্রকারে মোট ক্রোমিয়াম পেলাম কত বলতো এইটা। এবারে বইতে দেখো কি বলে দিয়েছিল, একটু বইটা খেয়াল করো, যে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে কত বলে দিয়েছে 7:32। আমি এখানে লিখেছি, ছবিতেও দেখিয়েছি, দেখো 7:32 হচ্ছে ক্রোমিয়াম আর স্টিল। তাহলে আমরা তো ক্রোমিয়াম আর স্টিলের পরিমাণ বের করেছি, এইটা হচ্ছে ক্রোমিয়াম আর এইটা হচ্ছে স্টিল, তাহলে এদের অনুপাত, এই যে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত তো এখানে বলে দিচ্ছে কত হবে, বলে দিচ্ছে 7:32 হবে, তাহলে এদের অনুপাতটা আমরা শর্তানুযায়ী লিখে 7:32 লিখতে পারি, তাই তো, ঠিক কিনা বলো? 7:32 আমরা কিন্তু শর্তানুযায়ী বা প্রশ্ন অনুযায়ী যা খুশি না বলো সেটা দিয়ে আমরা লিখে দিতে পারি। তাহলে দেখো আমরা এখানটা লিখছি এইভাবে, অতএব শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে বা শর্তানুসারে যা খুশি তোমরা লিখতে পারো। কি লিখতে পারি দেখো, ক্রোমিয়ামের পরিমাণ হচ্ছে এইটা, তাহলে ক্রোমিয়াম হচ্ছে 4x + 5y/26, অনুপাত চিহ্ন দিলাম। আর স্টিল কত বলো এইটা 22x + 21y/26, ঠিক আছে,
এই যে অনুপাত ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত কার সমান হবে বলে দিয়েছে দেখো এর অনুপাত হবে 7:32। তাহলে শর্তানুযায়ী আমরা এই অনুপাতটা 7:32 এর সমান লিখতে পারি, তাই তো? এবারে দেখো, এবার আমরা কি অনুপাত মানে আমরা কি জানি, ভগ্নাংশের আকারে লিখতে পারি। তাহলে দেখো এখানটায় বা চিহ্ন বা অর লিখতে পারি, তাহলে 4x বা প্লাস 5y/26, হ্যাঁ, এইটা আমরা নিচে লিখবো, এইটা 22x প্লাস 21y/26, তাই তো? আমরা এখান থেকে কি করব, আমরা অনুপাতটা বের করতে পারবো সমাধান করে। আর এখানটায় আমরা কি লিখবো, 7/32। এইভাবে ভাগের সম্পর্কে বা ভগ্নাংশের আকারে লিখতে পারি অনুপাতকে। এবার দেখো এটা তো ভাগ, তাহলে আমরা পরের লাইনে এইভাবে করতে পারি, 4x প্লাস 5y/26 রাখলাম, এইটা হচ্ছে ভাগটা আমরা গুণ চিহ্ন দিলাম। তাহলে এই যে নিচের যে ভগ্নাংশ এটা উল্টে যাবে, অর্থাৎ 26টা উপরে চলে যাবে, আর নিচে চলে যাবে কি 22x প্লাস 21y। বুঝতে পেরেছো আশা করি। এবার 7/32 যেমন ডান দিকে ছিল তেমন রেখে দিলাম। এবারে দেখো 26 আর 26 ভাগের সম্পর্কে আছে, কেটে দিলাম। তাহলে এখানে উপরে থাকছে এইটা, এইটা নিচে থাকছে, সেটা আমি আরেকবার লিখি। দেখো 4x প্লাস 5y থাকছে উপরে, আর নিচে থাকছে কত বলো, 22x প্লাস 21y। ডান দিকে আছে 7/32। এবার আমরা কি করব, কোনাকুনি এইভাবে গুণ করব। তাহলে 7-এর সঙ্গে এটা গুণ করে বাঁদিকে রাখি, আর 4x এর সঙ্গে এটা গুণ করে ডান দিকে রাখি। দেখো আমি পরের লাইনেই এখানে করছি, দেখো তাহলে 7 এর সঙ্গে গুণ করব 22x প্লাস 21y, আর 32 আছে এখানে, 32-এর সঙ্গে গুণ করব কি বলতো, এইটা 4x প্লাস 5y। তো এখানে তো আর জায়গা নেই, আমাদের ওই পেজে যেতেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু অন্য খাতায় এই বিষয়ে ক্যালকুলেশনটা করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো ক্যালকুলেশনটা একই জায়গায় রাখি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এখান থেকে আমি অন্য খাতাতে করছি। বা 7-এর সঙ্গে 22 গুণ করলে কত হচ্ছে, 7 দুগুণে 14, 14 4, হাতে থাকে কত 1, আবার 7 দুগুণে 14 আর 1 কত 15, তাহলে 154x, এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। 7-এর সঙ্গে 21 গুণ করো, দেখো 7 1 7, আর 7 দুগুণে কত 14, তাহলে 147y হচ্ছে। ডান দিকে দেখো 32-এর সঙ্গে 4 গুণ করব, তাহলে 4 দুগুণে কত, 4 দুগুণে হচ্ছে 8, আর 3 4 কত 12, এত এক্স, প্লাস চিহ্নটা এখানে দিলাম। 32-র সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে, দেখো 5 দুগুণে 10, 10-এ 0, হাতে থাকে 1, 3 5 15, আর 1-এ 16, তাহলে 160y পাচ্ছি, ঠিক আছে? বা এক্স গুলোকে বাঁদিকে রাখি, তাহলে 154x ছিল, আর এই 128x এর আগে কিছু নেই মানে প্লাস আছে। আমরা জানি সমান চিহ্নের বাঁদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁদিক স্থান পরিবর্তন করলে চিহ্ন উল্টে যায়। তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে, এর আগে বাঁদিকে আসলে কি হবে বলো, মাইনাস হবে। তাহলে 154x আর 128xটা বাঁদিকে আসলে মাইনাস 128x হয়ে গেল। আর ডান দিকে দেখো 160y 160y ছিল, এবারে এই 147y এর আগে কি আছে, প্লাস আছে। এটা যদি আমি ডান দিকে নিয়ে চলে যাই সমান চিহ্নের, কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -147y, ঠিক আছে? বা দেখো 154 থেকে 128 বিয়োগ করব, ঠিক আছে? কত হচ্ছে দেখো, 8-এর কয় দাও 14, 4-কে 14 ধরতে হবে যেহেতু ছোট 8-এর থেকে, তাহলে 8-এর কয় দাও 14, 6 দাও 14, তাই না? হাতে থাকে কত 1, 2 আর 1-এ 3, 3-এর কয় দাও 5, 2 দাও 5, 1 1 মিলে গেল বাঁদিকে, তাহলে 26x থাকছে। আর ডান দিকে দেখো কত হচ্ছে, 160 থেকে 147 বিয়োগ করব, তাহলে দেখো কত হচ্ছে, 7-এর কয় দাও, 0-কে 10 ধরবো, 7-এর কয় দাও 10, 3 দাও 10, হাতে থাকে 1, 4 আর 1-এ 5, 5-এর কয় দাও 6, 1 দাও 6, 1 1 মিলে গেল। আচ্ছা তাহলে 13y। এবারে আমাদের অনুপাত বের করতে বলেছিল, তাই না? অনুপাত, তারপর এক্স, দেখো এক্স আছে এখানে, ওয়াই আছে এখানে,
তাহলে ওয়াইটাকে আমরা অনুপাত যেহেতু বের করবো, ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে ওয়াই 13-র সঙ্গে কিসের সম্পর্কে আছে বলতো? গুণের সম্পর্কে আছে। তাহলে বাঁ দিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ মানে হচ্ছে এক্স এর, এখানে ছিল এক্স, ভাগ মানে এক্স এর নিচে চলে যাবে ওয়াই। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে সমান চিহ্নের এদিকে ছিল 13, আর এক্স এর সঙ্গে 26টা ছিল কি? গুণের সম্পর্কে। তাহলে 26টাকে যদি আমি ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে গুণের সম্পর্কে ছিল, ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে ভাগ মানে কি? ডান দিকে ছিল 13, 13 নিচে চলে যাবে 26, কারণ ভাগ মানে হচ্ছে নিচে চলে যাওয়া। দেখতে পেয়েছো? এটা এদিকে চলে আসলো, ভাগ হলো বলে এক্স এর নিচে ওয়াই, আবার 26টা ওদিকে চলে গেল, ভাগ হলো বলে 13 নিচে চলে গেল 26। বুঝতে পেরেছো? এবারে দেখো, তাহলে 13 আর 26 কাটাকুটি করলে 13 1 কে 13, 13 2 26, তাহলে কত হচ্ছে? 1/2। অতএব আমরা লিখতে পারি, আমরা এই যে ভগ্নাংশ, এটাকে আমরা অনুপাতের আকারে লিখতে পারি, x:y সমান 1:2। বুঝতে পেরেছো? দেখো, এটা আমাদের x:y কিন্তু বের করার কথা ছিল। দেখো, এই ক্যালকুলেশনটা আমি আরেকবার উপরে থেকে দেখাচ্ছি, পরপর একই জায়গায় রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, এটাই আমাদের জানতে চেয়েছিল। কি জানতে চেয়েছিল? যে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত হবে? 7:2। কি জন্য 7:2 হবে? যে এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে। তাহলে কি অনুপাত পেলাম? সেই অনুপাতটা আমরা ধরে নিয়েছিলাম, দেখো এক্স আর ওয়াই, এখানে ধরে নিয়েছিলাম সেটা এক্স আর ওয়াই, এবং সেই জন্যই আমরা ধরেছিলাম প্রথম প্রকার থেকে এক্স এবং দ্বিতীয় প্রকার থেকে ওয়াই একক স্টেনলেস নেওয়া হবে, স্টেনলেস স্টিল। তার এক্স বাই ওয়াই বা x:y আমরা কত পেলাম? পেলাম হচ্ছে 1:2। তাহলে এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। আমরা উত্তরটা লিখবো, অতএব যে কি অনুপাতে মেশালে, দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে, তাহলে লিখবো দুই প্রকার স্টেনলেস স্টিল, দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু উত্তর। এবার দেখো, আমরা 11 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসাব করে লিখি। তো বিষয়টা প্রথমে বোঝার চেষ্টা করো, আমি একটু ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমরা 11 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে বলছে যে একটা পাত্র ধরো, এটা একটা পাত্র, সেখানে কি ছিল না, সেখানে এক পাত্র শরবত ছিল, শরবতে সিরাপ আর জল মেশানো ছিল কত বলতো? 5:2 অনুপাতে। ধরো সিরাপ হচ্ছে 5, আমি নিচের টুকু সিরাপ বললাম, এটা হচ্ছে সিরাপ। ঠিক আছে, তো আমি এইটুকু লিখলাম সিরাপ, আর উপরে জলটাকে আমি নীল দিয়ে দিলাম, এটা হচ্ছে জল, এইটুকু হচ্ছে জল। বুঝতে পেরেছো? এটা কত বলেছে? 5:2। সিরাপ হচ্ছে 5 আর জল হচ্ছে 2, এইটুকু বিষয়। এবারে কি বলছে বলতো? এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে। এখান থেকে কি করেছে? যে কিছুটা শরবত এখান থেকে তুলে নিয়েছে। ঠিক আছে, কিছুটা শরবত অন্য জায়গায় তুলে নিয়েছে। তাহলে শরবত তুলে নিয়েছে, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, এবং সে যতটা শরবত তুলেছে, যে শরবত কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলেছে, যতটা শরবত তুলেছে ততটাই কিন্তু আবার জল ঢেলেছে। আমি যদি এদিক দিয়ে ঢালি, এইটা হচ্ছে জল, আমি এটা লিখলাম জল। তাহলে যত পরিমাণ শরবত তুলেছে তত পরিমাণ আবার জল ঢেলেছে। তার ফলে কি ঘটনা ঘটেছে? তার ফলে ঘটনা ঘটেছে যে, আমি যদি পাত্রটাকে আমি ডান দিকে আবার দেখাই, তার ফলে যে ঘটনা ঘটেছে, সেখানে সিরাপ এবং জলের পরিমাণ সমান সমান হয়ে গেছে। সমান সমান মানে কি? সিরাপ, এটা যদি আমি নিচেরটা লাল দিয়ে দেখাই সিরাপ, আর উপরে নীল দিয়ে যদি দেখাই জল,
এই সিরাপ এবং জল কি হয়েছে বলতো 1:1 হয়ে গেছে। কেন? কারণ সমান সমান হবে বলেছে। তাহলে নিচেরটা হচ্ছে সিরাপ, সিরাপ আর উপরেরটা হচ্ছে জল। তাহলে জল আর সিরাপ যে অনুপাত সেটা কিন্তু সমান সমান। আগে ছিল কত? সিরাপ 5 ছিল, জল ছিল 2। ভালো করে বোঝার চেষ্টা করো। এখন সিরাপ হয়ে গেছে 1, জলও হয়ে গেছে 1। কি করার জন্য হয়েছে? কারণ শরবত এখান থেকে প্রথম যে পাত্র সেখান থেকে শরবত কিছুটা তুলে নেওয়া হয়েছে এবং যতটা শরবত তুলে নেওয়া হয়েছে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হয়েছে। তার ফলে এই ঘটনাটা ঘটেছে। এখন বিষয় হচ্ছে যে যে কি বলছে যে এই শরবতের কতটুকু অংশ আমাদের নির্ণয় করতে হবে, কি না কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হয়েছে। অর্থাৎ যতটুকু শরবত ততটুকুই জল। তাহলে কতটা শরবত তুলেছি বা কতটা জল ঢেলেছি তার পরিমাণ কিন্তু একই হবে, সেটাই হবে যাবে কিন্তু আমাদের উত্তর। বুঝতে পেরেছো? এবারে তাহলে আমরা দেখো এই যে শরবত সেখানে জল এবং সিরাপের অনুপাত কত, 5:2। সেটা আগে লিখি। দেখো আমি আস্তে আস্তে এগোই, তোমরা বুঝতে পারবে। আমরা এখানে লিখছি যে শরবতে জল ও এখানে উল্টো বলেছে, শরবতে সিরাপটা আগে, সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ও জলের অনুপাত কত বলে দিচ্ছি বলতো? 5:2 সমান 5:2। তাহলে এই 5:2 কে আমরা অতএব চিহ্ন দিয়ে 5+2 করব এবং 5+2 হচ্ছে 7। কেন করলাম? কারণ মোট ভাগ হচ্ছে 7, তার মধ্যে 5 ভাগ হচ্ছে সিরাপ এবং 7 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে জল। এবার একটা ঘটনা ঘটেছে, দেখো আমাদের এই যে প্রথম পাত্র থেকে কি তোলা হয়েছে? শরবত তোলা হয়েছে। তার পরিবর্তে কি ঢালা হয়েছে? জল ঢালা হয়েছে। তো শরবত তোলা হয়েছে, তার পরিবর্তে জল ঢালা হয়েছে। সিরাপ তো আর ঢালা হয়নি, জল ঢালা হয়েছে। আমরা যদি এটা হিসেব করি যে যতটা শরবত তোলা হয়েছে তার ফলে সেই শরবতের মধ্যে কতটা সিরাপ চলে গেল বাইরে, সেইটা যদি আমরা হিসেব করি সেই অনুপাত থেকে কিন্তু আমরা কতটাংশ জল আমরা বের করে নিয়েছি সেটা পেয়ে যাব। কিভাবে বলতো? আমরা প্রথমে সিরাপ হিসাবটা করব, আমরা কিন্তু জন্য জলের হিসাবটা করব না, সিরাপের হিসাব থেকে কিন্তু বিষয়টা আলোচনা করব। ঠিক আছে? তো আমরা লিখছি, দেখো শরবতে সিরাপের আনুপাতিক ভাগার। অতএব আমরা লিখবো, দেখো শরবতে সিরাপের আনুপাতিক ভাগার। কতটা বলতো আনুপাতিক ভাগার? দেখো শরবতে সিরাপ কতটা? 7 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 5/7 অংশ। এটা কি? সিরাপের আনুপাতিক ভাগার এত অংশ। বুঝতে পেরেছো? এইবারে কি ঘটনা ঘটেছে? আমরা তো পেলাম এই যে প্রথম যে শরবতটা ছিল সেখানে সিরাপের আনুপাতিক ভাগার 5/7। এবার এখান থেকে তো কিছুটা অংশ শরবত তুলে নেওয়া হয়েছে। সেই যে শরবতটা তুলে নেওয়া হয়েছে তার পরিবর্তে জল ঢালা হয়েছে এবং অনুপাতটা কি হয়ে গেছে? সিরাপ আর জলের অনুপাত হয়েছে 1:1। এই যে ঘটনাটা বললাম আমি, সেটা আমি এবারে ভাষায় লিখছি। কি লিখবো? দেখো শরবত থেকে কিছু অংশ শরবত তুলে শরবত থেকে কিছু অংশ শরবত তুলে কি হয়েছে? তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হয়েছে, তাই না? তাহলে লিখছি সমপরিমাণ, যে কথাটা এখানে লেখা আছে সেটাই আমি লিখছি। ঠিক আছে? সমপরিমাণ জল ঢালায় কি হয়েছে? নতুন মিশ্রণে, নতুন যে মিশ্রণ বা শরবত, নতুন মিশ্রণে সিরাপ ইস্টু জল, নতুন মিশ্রণে সিরাপ ইস্টু জল কত হয়েছে বলতো? নতুন যে মিশ্রণ বা শরবত সেখানে সিরাপ আর জলের অনুপাত হয়েছে সমান সমান, অর্থাৎ 1:1। তাহলে সিরাপ ইস্টু জল সমান আমরা লিখবো 1:1। তাহলে আমরা এখানটায় লিখবো 1 + 1 = 2।
তার মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিরাপ, 2 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে জল। আমাদের জল নিয়ে ভাববো না, কারণ জল পরিবর্তন করা হয়েছে, সিরাপকে কিন্তু পরিবর্তন করা হয়নি। শরবত তোলা হয়েছে, সিরাপকে তোলা হয়নি আলাদা করে, শরবতকে তোলা হয়েছে কিন্তু সিরাপ আর ঢালা হয়নি, শুধু জল ঢালা হয়েছে। আমরা সিরাপ কতটা কমেছে সেই হিসেব করে কি বললাম, জল কতটা তুলে নেওয়া হয়েছে বা শরবত কতটা তুলে নেওয়া হয়েছে সেটা হিসেব করতে যাচ্ছি। তাহলে এই যে নতুন মিশ্রণে সিরাপ আর জলের আনুপাতিক ভাগার, সেখান থেকে সিরাপের আনুপাতিক ভাগারটা বের করব। বুঝতে পেরেছো? ঠিক যেমন আগের শরবতে সিরাপের আনুপাতিক ভাগার বের করেছিলাম, নতুন মিশ্রণে সিরাপের আনুপাতিক ভাগারটা বের করব। নতুন মিশ্রণে আমরা লিখব, অতএব নতুন মিশ্রণ বা নতুন শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হার কত হচ্ছে বলো তো? নতুন মিশ্রণে দেখো 2 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিরাপ, 2 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে জল। তাহলে সিরাপটা আমরা বের করব। তাহলে 1/2 অংশ হচ্ছে কি? এটা হচ্ছে সিরাপের আনুপাতিক ভাগার। কোথায়? নতুন শরবতে। বুঝতে পেরেছো? এইবারে এই যে অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে প্রথম শরবতে আনুপাতিক ভাগার ছিল সিরাপের 5/7, নতুন শরবত বা নতুন মিশ্রণে সিরাপের আনুপাতিক ভাগার দাঁড়িয়েছে হাফ। তাহলে কি হয়েছে? তাহলে 5/7 থেকে হাফ হয়ে গেছে, মানে সিরাপ এখান থেকে শরবত তুলে নেওয়ার জন্য জল ঢালা হয়েছে, সিরাপ তো ঢালা হয়নি। তাহলে শরবতের এই যে নতুন যে শরবত, সেখানে কিন্তু সিরাপের পরিমাণ কমে গেছে। ঠিক কিনা বলো? এখান থেকে শরবত তোলা হয়েছে, এখানে জল ঢালা হয়েছে, নতুন করে সিরাপ তো আর ঢালা হয়নি। তাহলে শরবতের মধ্যে তো সিরাপ খানিকটা বাইরে বেরিয়ে গেছে, তাহলে নতুন যে শরবত সেখানে তো সিরাপের পরিমাণ কমে গেছে, তাই না? তো এটাকে আমরা কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে এবারে হিসাব করে বের করব। তাহলে প্রথমে আমরা লিখি, দেখো সিরাপের পরিমাণ ব্র্যাকেটে অংশ, এটা একটা। আরেকটা হচ্ছে কি? শরবতের পরিমাণ ব্র্যাকেটে কি? অংশ। সবই আমরা অংশতে পেয়েছি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যে এই যে শরবত, এটা সমগ্র অংশ সবসময় আমরা কি ধরি বলতো? সমগ্র অংশ সবসময় আমরা 1 ধরি, তাই না? তাহলে সিরাপের পরিমাণ প্রথম কত ছিল? প্রথম যে পাত্র, প্রথম যে শরবত, সেখানে সিরাপের আনুপাতিক ভাগার কত ছিল বলো? 5/7। তাহলে সিরাপের পরিমাণ আমরা অংশের ক্ষেত্রে লিখছি 5/7 ছিল। যখন শরবতের পরিমাণ কতটা ছিল? শরবতের পরিমাণ সমগ্র অংশ ছিল 1 অংশ। দেখো শরবতের জায়গায় আমরা লিখলাম 1। এবারে নতুন যে মিশ্রণ বা নতুন যে শরবত, সেখানে সিরাপের অংশ কত? আনুপাতিক ভাগার হাফ। তাহলে নতুন সিরাপের পরিমাণ আমরা লিখবো হাফ। তাহলে শরবতের পরিমাণ কত? এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। বুঝতে পেরেছো? তাহলে শরবতের পরিমাণ কত, এই যে সিরাপের পরিমাণ যে কমে গেছে, তার জন্য শরবতের পরিমাণ কত হয়েছে সেটা আমরা বের করে নেব। তো এখানে দেখো সিরাপের পরিমাণ এত, শরবতের পরিমাণ 1 অংশ। সিরাপের পরিমাণ কমে গেছে, তাহলে শরবতের পরিমাণ কি কমবে না বাড়বে? সিরাপ কমলে শরবতও কমবে, সিরাপ বাড়ালে শরবতও বাড়বে। মানে একটা যদি বাড়ে আর একটাও বাড়ছে, বা একটা কমলে আর একটাও কমছে, মানে কি? দুটোই যদি একমুখী হয়, তাহলে সেটা কি? সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব, দেখো এক্ষেত্রে সিরাপের পরিমাণ, এই যে সিরাপের পরিমাণ ও শরবতের পরিমাণের মধ্যে কি সম্পর্ক বলতো? সরল সম্পর্ক, তাই না? সরল সম্পর্ক বিদ্যমান। তাই তো? অতএব শরবতের পরিমাণ আমরা বের করছি, এখানটায় জিজ্ঞাসা চিহ্ন আছে। অতএব শরবতের পরিমাণ
শরবতের পরিমাণ কত বলতো? জিজ্ঞাসার চিহ্নয় যে সংখ্যাটা থাকবে সেটা আগে আমরা লিখবো। এখানে আছে 1, 1 লিখবো, একটা গুণ চিহ্ন দেব। এবার সরল সম্পর্ক এখানে আছে। সরল সম্পর্ক মানে আমাদের যে এই যে বিষয়টা আছে পরপর, এটাকে আমরা উল্টে দেব। বুঝতে পেরেছো? যদি ব্যস্ত হতো পরপর রাখতাম, সরল আছে উল্টে দেব। অর্থাৎ হাফটাকে উপরে রাখবো, ভাগ চিহ্ন দেব, এইটাকে নিচে রাখবো, 5/7টাকে নিচে রাখবো। বুঝতে পেরেছো? সরল হলে উল্টে দেব, আর ব্যস্ত হলে কি হতো? ব্যস্ত যদি হতো কি করতাম? পরপর যেমন আছে তেমন রাখতাম। প্রথমে 5/7, তারপরে হাফ রাখতাম। আচ্ছা, এবারে দেখো 1 গুণ, এবারে দেখো এই হাফটা লিখবো প্রথমে, তারপরে এইটা তো ভাগ, তাহলে ভাগটা যদি আমরা গুণ করে দিই, গুণ করলে নিচের যে ভগ্নাংশ সেটা উল্টে যাবে, অর্থাৎ 7 চলে যাবে ওপরে আর 5 চলে যাবে কত? নিচে। তাহলে কত হচ্ছে বলতো? উপরে 1 আছে, 1 আছে, 7 আছে, তাহলে উপরে থাকছে 7 আর নিচে আছে দেখো কত? 5 দুগুণে কত? 10। তাহলে শরবতের পরিমাণ পেলাম 7/10 অংশ। এবার এই যে 7/10 অংশটা কি? দেখো, যখন নতুন যে পাত্র, নতুন যে শরবত, সেখানে শরবতের পরিমাণ দাঁড়াচ্ছে 7/10 অংশ। কখন? না, যখন সিরাপের পরিমাণ হাফ, তখন শরবতের পরিমাণ দাঁড়াচ্ছে 7/10 অংশ। কিন্তু সিরাপের পরিমাণ যখন 5/7 ছিল, শরবত ছিল 1, তাহলে শরবতের পরিমাণ 7/10 অংশ আর আগে ছিল কত? 1। তাহলে শরবতের পরিমাণ কমেছে কতটা? আগে ছিল 1, এখন হয়েছে, সিরাপ দেখো কমেছে, তার জন্য শরবত কতটা কমেছে? এখন হয়েছে শরবত কত? 7/10 অংশ। আগে ছিল কত? 1। তাহলে কমেছে কত? 1 থেকে আমরা 7/10 অংশ বিয়োগ করে দেবো, সেটাই কমেছে। অর্থাৎ সেই পরিমাণ শরবতই কি হয়েছে? পাত্র থেকে তুলে নেওয়া হয়েছিল। তাহলে আমরা লিখব যে পাত্র থেকে শরবত তুলে নেওয়া হচ্ছে কতটা। তাহলে অতএব এটাই কিন্তু আমাদের জিজ্ঞেস করেছে যে শরবতের কতটুকু অংশ তুলে নেওয়া হয়েছে, বা তার পরিবর্তে কতটা জল দেওয়া হয়েছে, একই উত্তর হবে। তাহলে আমরা লিখব কি? যে পাত্র থেকে শরবত তুলে নেওয়া হয়েছে, অতএব পাত্র থেকে শরবত তুলে নেওয়া হয়েছে কতটা বলতো? আগে ছিল 1 অংশ, এখন হয়েছে 7/10 অংশ। তাহলে কমেছে কতটা? তাহলে 1 থেকে বিয়োগ করব 7/10 অংশ। ঠিক আছে, তাহলে এখানে দেখো 10 হয়ে যাবে লসাগু, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এক্ষেত্রে সরাসরি 10-এর সঙ্গে 1 গুণ হয়ে যায়। তাহলে 10-1-কে 10, বিয়োগ চিহ্ন এখানে দিয়ে দেবো। এই 10-কে 10 দ্বারা ভাগ করলে 10-1-কে 10, অর্থাৎ 1 থাকছে, সে 1-এর সঙ্গে 7 গুণ করলে 7-1-কে 7। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে থাকছে 3 আর নিচে থাকছে 10। তাহলে 3/10 অংশ। এটা কি হয়ে গেল বলতো? পাত্র থেকে শরবত তুলে নেওয়া হয়েছে কত? 3/10 অংশ। এটা কিন্তু হয়ে গেল উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে পরের যে অঙ্কগুলো আছে পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।